ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ছাত্রবন্ধু ভাইরা আমার, যারা ইংরেজি নিয়ে বারবার হোঁচট খাচ্ছ, কথা বলতে চেয়েও বলতে পারছো না, 3 থেকে 6 মাস পর্যন্ত চেষ্টা করছো, পারছো না, ইংরেজিকে অনেক কঠিন থিঙ্কিং করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি দুর্বল হও অথবা অ্যাডভান্সেও থাকো অথবা মিডিয়াম লেভেলেও থাকো, তাহলে প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইফেক্টিভ হবে। আমরা অনেকেই প্রথমেই গ্রামার দেখে ভয় পাই। গ্রামার তো লাগবেই। গ্রামার ছাড়া কি কখনো, প্রত্যেকটা ভাষারই গ্রামার আছে। আমাদেরকে বাংলা প্রয়োজন হয় না এর মানে এই নয় যে বাংলা গ্রামারের কোনো গুরুত্ব নাই, এরকম কিছু বলা যাবে না। যেহেতু আমাদের জন্য এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অবশ্যই এটা একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। একটা ওয়েতে যদি না আগাই তাহলে যথাযথভাবে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমরা জানি, আপনারাও জানেন, তোমরাও জানো যে ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত দেশের যে মুচি আছে, মেথর আছে, সেও ইংরেজি জানে। আপনার আমার চাইতে, তোমাদের আমাদের চাইতে অনেক ভালো জানে। কেন জানে? সেটা হচ্ছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, তার মাতৃভাষা। তো আমাদের যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা একটা টেকনিকের মাধ্যমে, কৌশলের মাধ্যমে আগাতে হবে। আসুন দেখি কি আমরা। এখন তো আগের সময়ে ক্লাস 5 পর্যন্ত, 8 পর্যন্ত অনেকে লেখাপড়া করতো। এখন তো প্রত্যেকেই মিনিমাম মেট্রিক বা এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ালেখা করে। এই পর্যন্ত যারা পড়ালেখা করে তারা অবশ্যই পার্টস অফ স্পিচের নাম শুনেছে, নাউনের নাম শুনেছে, সেন্টেন্স, টেন্স, ভয়েস, আর্টিকেল, এগুলার নাম শুনেছে, প্রত্যেকটার নাম শুনেছে। এখন কথা বলতে গেলে এগুলা প্রত্যেকটাই প্রয়োজন হবে এটি গ্রামার। এখন এতে বিচলিত হওয়ার কিছু নাই। নাউন, পার্টস অফ স্পিচ 8 প্রকার, 8টা লাগে না, 7টা মোটামুটি জানলেই হয়। নাউন, পৃথিবীর যে কোনো নামকেই নাউন বলে। নাউন, নাউন কেন লাগবে আমার? আমাকে সাবজেক্ট বুঝতে হবে। বুঝতে গেলে এখানে নাউন প্রয়োজন আছে। আমি বলছি না নাউন কত প্রকার, প্রথমত 2 প্রকার, শেষে 4 প্রকার, এগুলা এগুলা এত ডিটেলস জানার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ এটা কোনো বিসিএস এর পরীক্ষা নয়, অথবা কোনো এনটিআরসিএ বা কোনো চাকরির পরীক্ষা নয়। সুতরাং এগুলো জানার কোনো প্রয়োজন নাই। শুধু কথা বলবো, আমি বলবো, আপনি বুঝবেন, আপনি বুঝবো, আপনি বলবেন, আমি বুঝবো, ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ। সুতরাং এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এখানে। যে কোনো নাম, আক্কাস আলী, কুদ্দুস আলী থেকে আরম্ভ করে সকিনা, জরিনা, যে কোনো পশু, পাখি, গাছ পালা, যে কোনো জিনিসের নাম, মোবাইল আর মোবাইলের সিম বলেন, যাই বলেন, প্রত্যেকটা হচ্ছে নাউন। শেষ। এখন বারবার তো নাউন বলবেন না। আক্কাস আলীর গৌণ কীর্তন করতে গিয়ে, আক্কাস আলীর কথা বলতে গিয়ে বারবার আক্কাস আলী, আক্কাস আলী তো বলা যাবে না। বলতে হবে সে, তার। এই যে সে, তার, এটি হচ্ছে নাউনের পরিবর্তে আপনি ব্যবহার করলেন, এটা হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন কত প্রকার আমি বলছি না আপনাকে, প্রোনাউন কত প্রকার এটা এটা জানতে হবে। প্রোনাউনের উপর আপনার পিএইচডি করা লাগবে, এটা আমি বলছি না। তবে আপনাকে প্রোনাউন জানতে হবে। নাউন গেল কি? পৃথিবীর সব নাম। এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে নাউন। আপনাকে জানতে হবে এটা। কারণ একদম একদম সহজ সেন্টেন্স তৈরি করতে গেলেও সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগবে। এখন সাবজেক্ট আপনাকে বোঝা হয়ে গেল। সাবজেক্ট কি? সাবজেক্ট হলে যে কোনো নাম, যে কোনো কিছুর নাম, গ্লাসও হতে পারে, পানিও হতে পারে। এটা কি? এটা হচ্ছে নাউন। আমি বলছি না নাউনের ডিটেলস জানা লাগবে। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে প্রোনাউন। এখন নাউন এবং প্রোনাউন, করিম, আক্কাস আলী, কুদ্দুস আলী, তার সম্পর্কে বলতে গেলে তার নাম বললেন, বারবার তো নাম বলা যাবে না। নামের পরিবর্তে যেটা ব্যবহার করলেন, সে, সে ভালো ছেলে, তার কাছে অনেক টাকা আছে, অথবা তার কাছে টাকা নেই, সে গরিব লোক। এই যে বললেন, এই বলতে গিয়ে সে, তার ব্যবহার করলেন, তারপরে কি? তার একটা গুণ বললেন, তার অবস্থা বললেন। এই অবস্থাটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আপনাকে বুঝতে হবে। কিছু অ্যাডজেক্টিভ অন্তত পক্ষে 30 থেকে 40টা 50টা অ্যাডজেক্টিভ লাগবে না, 20 থেকে 30টা অ্যাডজেক্টিভ যদি আপনি জানেন। নাউন তেমনি তো নাম জানেন, প্রত্যেকটা জিনিসের তো নাম আপনি জানেন। এটা শুধু ইংরেজি ভার্সনে জানবেন, কয়েকদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এটা আমি জানি, এটা এগুলা সবাই অ্যাভেলেবেল পারসন পারে এটা। নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হলো প্রোনাউন। এবং নাউন এবং প্রোনাউনের তার অবস্থা বলতে গেলে, সকিনা সুন্দরী, এটা কিভাবে বলবেন? সকিনা ইজ বিউটিফুল, কিভাবে বলবেন? এই যে বিউটিফুলটা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার দোষ, গুণ, ত্রুটি, তার সম্পর্কে যেটা বলা হয়, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন ভার্ব তো হচ্ছে বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া কোনো কিছু হবে না। ভার্ব মোটামুটি 320টা ভার্ব আমি কালেক্ট করেছি। 320টা এই ভার্বগুলো কেউ যদি দেখে শুনে বুঝে
স্টাডি করে গল্পে আকারে আমি তৈরি করেছি, কিন্তু আমার সময়ের অভাবে এটা আপলোড করতে পারছি না। ভিডিও তো রেডি করতে হবে, ব্যস্ততার কারণে আমি পারছি না। তো এই যে 300 থেকে 400টা যদি আপনি বেস ফ্রম শিখে ফেলেন ভার্ব, তাহলে আপনার 300টা শিখলে 900 হয়ে গেল, 350 শিখলে 1000 প্লাস হয়ে গেল, যথেষ্ট কথা বলার জন্য, যথেষ্ট, একদম নাথিং এগুলা। ইট ইজ টু লার্ন ইংলিশ, এত সহজ, এটা বলার বাহিরে। এটা যে কেউ শিখলে, ইংরেজিকে ইন্টারন্যাশনাল তো এজন্যই বলা হয়েছে, এটা সর্ব সময়ে, সর্বকালে, সর্বস্থানে সহজ এবং সহজে শেখা যায়, বলা যায়, অনুধাবন করা যায়। এ কারণেই তো এটা ইন্টারন্যাশনাল ইজি করা হয়েছে। না হলে তো অন্য ল্যাঙ্গুয়েজ আছে, অন্য ল্যাঙ্গুয়েজকে ইন্টারন্যাশনাল করা হতো। যাই হোক, তারপরে আসলাম কি অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে আরেকটা অ্যাডভার্বের আগে বুঝি এটা ভার্ব। ভার্ব অথবা ভার্বের মতো আরেকটা শব্দ অ্যাডভার্ব, যার কে ব্যাখ্যা করে কোথায়, কখন, কিভাবে, কতবার, এই যেগুলো এত কিছু বোঝার দরকার নাই। কয়েকটা, যেমন ধরুন কুইকলি, স্লোলি, ভেরি, অলওয়েজ, নেভার, সামটাইম, হিয়ার, নাও, দেন, এই যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এরকম 10 থেকে 15টা 20টা জানলে এনাফ। তো কি বললাম, এডজেক্টিভ মোটামুটি 30 থেকে 40টা খাতায় লিখে নিলে, অ্যাডভার্ব 20টা 15-20টা লিখে নিলে মোটামুটি আপনার একটা ক্যাপিটাল হয়ে গেল। আসুন প্রেপোজিশন। প্রেপোজিশন আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারবেন। প্রেপোজিশন খুবই ইম্পর্টেন্ট। শব্দের সাথে শব্দকে জোড়া লাগানোর জন্য প্রেপোজিশন ব্যবহার করা হয়। আমি বিস্তারিত বলবো না, এটা আমার আরেকটা যে আছে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো শব্দের সাথে শব্দ জোড়া লাগায় প্রেপোজিশন, যেমন অন, অফ, ইত্যাদি ইত্যাদি, ইন, এট, এগুলো শব্দের সাথে শব্দকে জোড়া দেবে প্রেপোজিশন, এক্সটেনশন করার জন্য, বাক্যটাকে লম্বা করার জন্য। আর কনজাংশন, দুইটা যখন বাক্য হবে, দুইটা বাক্যকে জোড়া দিতে হবে। যেমন এন্ড, রহিম ভালো ছেলে, কিন্তু, বাট, এই যে বাট সে মাঝে মাঝে স্টুপিডের মতো কাজ করে। এই যে দুইটা সেন্টেন্স একসাথে নিয়ে আনলাম, এই কে জোড়া দিল, বাট জোড়া দিল, বাটটা হচ্ছে কনজাংশন। একদম মনে রাখা সহজ। ফ্যান বয়েজ যদি মনে রাখতে পারেন, আপনারা খুঁজে বাইর করেন ফ্যান বয়েজ এর মানে কি। এই যে সহজে যদি মনে রাখেন, এই 7টা ওয়ার্ড লিখলে আমরা কনজাংশন শেষ। পার্টস অফ স্পিচ জানে না, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়েছে এমন কোনো ছেলে মেয়ে আছে? আমার জানা মতো নাই। প্রত্যেকেই পার্টস অফ স্পিচ জানে, আমি শুধু মনে করিয়ে দিলাম। আসুন এবার সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, প্রত্যেকেরই জানা। আবার গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার। আমার 5 প্রকারও দরকার নাই, 5 প্রকার দরকার আছে মোটামুটি, 3 প্রকারের কোনো দরকার নাই, আবার দরকারও আছে, দুইটির দরকার আছে, নাহলে দরকার নাই। এখন প্রত্যেক সেন্টেন্স 5 প্রকার কি কি? এফার্মেটিভ, এজার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আমার অত কিছু জানলে ভালো, না জানলেও ভালো। কথা বলবো, আমি বলবো, আপনি বুঝবেন। হাবাচক যদি হয় ওইটি এফার্মেটিভ, মাঝে মধ্যে না করব এটাই হচ্ছে কি নেগেটিভ। আবার আমি আপনাকে প্রশ্ন করবো অথবা আপনি আমাকে প্রশ্ন করবেন, এটা হচ্ছে ইন্টারগেটিভ। আবার কোনো সময় আদেশ, নিষেধ, অনুরোধ লাগবে, এগুলোই হচ্ছে কি ইম্পারেটিভ। আবার এক্সক্লেমেটরি, এটা আবেগসূচক, এটা প্রকাশ করে। এই যে সেন্টেন্স 5 প্রকার জানলেই যথেষ্ট। এটা প্রত্যেকে, এমন কোনো ক্লাস নেই, এমন কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র নেই যে সেন্টেন্স জানে না। আসুন টেন্স, একটু জটিল, একটু ভয় লাগে অনেকের কাছে, আসলে ভয়ের কিছু নাই। টেন্স হচ্ছে প্রথমত 3 প্রকার, মোট হচ্ছে 12 প্রকার। এগুলো থেকে 9 প্রকার জানলে যথেষ্ট। 7 প্রকার জানলে মোটামুটি চলা যায়, কিন্তু 9 প্রকার জানলে খুবই অ্যাডভান্স থাকা যায়। দেখি কি কি আমার চ্যানেলের মধ্যে টেন্স রিলেটেড কয়েকটা ভিডিও পাবেন, আমি আরো পরবর্তীতে আরো আপলোড করতে থাকবো, আপনারা পাবেন। টেন্স একদম ইজি। 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ফিউচারটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্টটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আপনারা কয়েকটা ভিডিও দেখলে মোটামুটি আপনার একদম পানির মতো সহজ হয়ে যায়। পানি তো কঠিন, অনেকে পানি খেয়েও তো পানির মধ্যে, পানি খাওয়ার সময় তো ভিন লেগে মারা যায়। অনেক মানুষ, ইতিহাস আছে, হিস্ট্রি আছে, এরকম মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এর চেয়ে তারা সহজ লাগে টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট বলছিলাম, এই যে নাউন, এখানে সাবজেক্ট আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, শিশে, ইটে, আদে, তারা। এই যে 6টা, এই যে 3টা পার্সন কয়টা? 3টা, আর নাম্বার হচ্ছে 2টা। সিঙ্গুলার, প্লুরাল, আর পার্সন হচ্ছে 3টা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এইটাকে বক্স আকারে তৈরি করে যদি প্র্যাকটিস কেউ করতে পারে, 1 মাস প্র্যাকটিস করে, তাহলে এটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি সে বস হয়ে যাবে এবং ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলতে
পারবে। সেই সাথে তাকে আরেকটু জানতে হবে অ্যাডভান্সের জন্য বয়েসটাও ইম্পর্টেন্ট, তবে বয়েস এত ডিটেলস জানতে হবে না, মোটামুটি পেসিভ সম্পর্কে একটা ধারণা থাকলেই হয়। খুব কম সেন্টেন্স ব্যবহৃত হয় পেসিভ। আর এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা ব্যবহৃত হয়, একটু ধারণা আইডিয়াটা রাখলেই হবে। আর্টিকেল এন দি আর্টিকেল, এটা কখন কোথায় আর্টিকেল বসে এটা একটা কমন সেন্স রাখতে হবে। এ এন দি, এ কখন বসে, এন কখন বসে, দি কখন বসে। যদি ভাওয়েল হয় বা ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তার পূর্বে এন বসে, না হলে এ বসবে, একটি হলে নির্দিষ্ট জিনিস হলে দি বসবে। এই তো প্র্যাকটিস করলে বুঝে ফেললে এই একটা আইডিয়া থাকলেই হবে। লিঙ্কিং ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট। যখন কথা বলবেন যে কোনো বিষয়ে, যে কোনো টপিকে কথা বললে লিঙ্কিং ভার্বের প্রয়োজন হয়, যেমন হাউ এভার, হোয়াট এভার, ওয়েন এভার, দেন, আফটার দ্যাট, এটসেট্রা। যখন যে কোনো বিষয়ে যে কোনো টপিক লিখতে গেলে বা বলতে গেলে, রাইটিংয়ের ক্ষেত্রে হোক আর স্পিকিংয়ের ক্ষেত্রে হোক, লিঙ্কিং ভার্ব অনেক প্রয়োজন। সেই সাথে কিছু ফ্রেজ মুখস্থ থাকতে হবে। 5 থেকে 10টা, প্রাথমিক পর্যায়ে 10টা ফ্রেজ শিখলেও যথেষ্ট আমার মনে হয়। আস্তে আস্তে যখন বাড়বে, নলেজ বাড়ার সাথে সাথে তো ইডমস বা ফ্রেজগুলোও বাড়বে, তখন আপনি 40টা 50টা শিখলেন। আপাতত চলার জন্য 5 থেকে 10টা, যেমন two birds with one stone, on the one hand, on the other hand, a piece of cake, তারপরে ওভার দ্য মুন, এই সমস্ত যে কিছু প্রয়োজনীয় আছে, না শিখলেই নয়, যেগুলো ছোট ছোট ফ্রেজ আছে আরও কিছু, সেগুলো লিখে প্র্যাকটিস করতে হবে 40-50টার মতো ছোট ছোট যেগুলো। আর এগুলো যেগুলো আছে, এই যে বললাম, এরকম প্রাথমিক পর্যায়ে 10টা ফ্রেজ শিখলেই আমার মনে হয় যথেষ্ট। তারপরে মডেল ভার্ব কেন লিখলাম? ভার্বের একটা অংশ হচ্ছে মডেল ভার্ব। এখন মডেলদের মতো হয়ে গেছে মডেল ভার্ব, কারণ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। এগুলো ছাড়া কথা বলা যাবে না। যে কোনো টপিকে কথা বলতে গেলে এগুলা বললে স্কোরটাও ভালো আসবে, আর এগুলো ছাড়া অ্যাকচুয়ালি কথা বলা যাবে না। ফিউচার ইনডিফিনিটে যদি বলেন, ফিউচার কন্টিনিউয়াসে বলেন, উইল ছাড়া কি পারবেন? সম্ভব নয়, উইলের ব্যবহার আছে। এ কারণে ফিউচার ইনডিফিনিটে মডেল ভার্ব লাগবে। আবার উইল বি যখন ব্যবহার করবেন তখন হয়তো উইলটা মডেল ভার্ব, তাই না? সে কারণে মডেল ভার্বের ব্যবহার, সক্ষম বোঝাতে ক্যানের ব্যবহার হয়, তারপরে পারতাম বোঝাতে কুডের ব্যবহার হয়। এরকম মাস্ট, একদম নিশ্চিত কোনো বিষয়, তখন মাস্ট ব্যবহার করা হয়। মাইট, মেবি, এগুলা ব্যবহার করা হয়, মডেল ভার্বের প্রয়োজন আছে। তারপরে আসি ইনফিনিটিভ। ভার্বের পূর্বে যদি টু ব্যবহৃত হয়, টু ইট, টু গ, টু খাম, এরকম করতে, যেতে, খেতে, শুতে, এইগুলো হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব, ভার্বের বেস ফর্মের পূর্বে যদি টু ব্যবহৃত হয় ইনফিনিটিভ। এই কারণে ইনফিনিটিভটা একটু দেখলে, এই যা বললাম যথেষ্ট, এই এতটুকুই যথেষ্ট। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার দৃষ্টিকোণ থেকে, এবং অনেক বিশেষজ্ঞরা বলেছেন, যে কোনো প্রশ্নের আনসার তো এমনি এমনি করে আমতা আমতা করেও দেওয়া যায়, কিন্তু প্রশ্ন করাটা তো কঠিন। সে কারণে এই যে প্রশ্ন যে সমস্ত ওয়ার্ড দ্বারা করা হয়, সে সমস্ত ওয়ার্ডগুলোকে ভালো রকম চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে। সেগুলো মূলত হচ্ছে 9টা। হুকে 2বার বললে হবে 10টা, যেমন হোয়াট কি, ওয়ার কোথায়, ওয়েন কেন, হোয়াই কেন, হাউ কিভাবে, হু কে, হু কারা, হুম কাকে, হুইচ কোনটি, হুজ কাটি। তার সাথে হাউ ফার, হাউ অফেন, হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, এই যে 5টা বললাম, এগুলোর সাথে আরও হাউ দ্বারা বেশ কিছু প্রশ্ন করা যায়। এই 5টা, আর আগে বললাম 9টা, 9 5 14টা। এই 14টা যদি WH কোয়েশ্চেন মার্কার যদি কেউ ভালো রকম প্র্যাকটিস করে জানে, তাহলে তার জন্য এই মহাবিশ্বের যে কোনো প্রশ্ন করা সম্ভব, এবং যে কেউ প্রশ্ন করলে সে বুঝতে পারবে। সেই সাথে টেন্স যখন প্র্যাকটিস করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ইন্টারগেটিভের ক্ষেত্রে ডু ব্যবহার হয়, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড ব্যবহার করা হয়। এছাড়া বাকি যে টেন্সগুলো আছে সবগুলোতে অক্সিলারি ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো দ্বারা যখন সাবজেক্টের পূর্বে আনা হয়, যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, এই যে আর ইউ গোয়িং টু মার্কেট, এই যে আর আগে আসছে, ইউ এর সাথে আর ব্যবহৃত হয়, এই যে আর পূর্বে নিয়ে আসলাম অক্সিলারি ভার্ব। এইরকম অক্সিলারি ভার্ব দ্বারা ডু ইউ ইট রাইস, ডু ইউ গো টু ইয়োর ইউনিভার্সিটি, এই যে অক্সিলারি ভার্ব প্রথমে নিয়ে আসলাম সাবজেক্টের পূর্বে,
এনে যে প্রশ্নটা করলাম, এই একটা পদ্ধতিতে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে WH কোয়েশ্চেন মার্কার, যে হোয়াট, ওয়্যার, ওয়েন, হোয়াই, কেন, হাউ, কিভাবে, হু, কারা, হুম, কাকে, হুইচ, কোনটি, হুজ, কাটি, হাউ, ক্যান, হাউ ফার, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, এই যে বললাম এইগুলো দ্বারা WH কোয়েশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়। শেষ। যেগুলো বললাম প্রত্যেকটা কিন্তু প্রয়োজন, এইগুলোর বাইরে কিন্তু আর কিছুই লাগে না ইংরেজিতে কথা বলতে। তারপরে আসি দেয়ার। দেয়ার কেন বললাম আমি, দেয়ারের ব্যবহার আমার দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইংরেজিতে কথা বলতে গেলে দেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ। এটা ভূমিকা রাখে। কিভাবে রাখে? যেমন আছে, আছে বোঝাতে, আছে একটা আছে সিঙ্গুলার, প্লুরাল বোঝালে আর, তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, অতীতের কথা হলে দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এইরকম। তারপরে আগে যদি আমি ইজ আনি, দেয়ার ইজ বললাম, দেয়ার আর দেয়ার, ইজ দেয়ার, তখন এটা ইন্টারগেটিভ হয়ে যাবে। এই জন্য দেয়ার এর ব্যবহার অনেক ইম্পর্টেন্ট। দেয়ার আর লট অফ ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ ইন আওয়ার কান্ট্রি লাইক স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল, ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল, এরিস্টোফার্মা ফার্মাসিউটিক্যাল, একমি ফার্মাসিউটিক্যাল। বলতে গেলে কথা অনেক দীর্ঘায়িত করা যায়। দেয়ার ব্যবহার অসীম আমার দৃষ্টিকোণ থেকে, সে কারণে দেয়ারটা আমি উল্লেখ করলাম। তারপরে হচ্ছে গ্রেটিং। যে কারো কথা বলতে গেলে, যে কারো সিনিয়র পার্সন, ইউনিভার্সিটি প্রফেসরকে গিয়ে তো আর হাই বলা যায় না, যে হাই স্যার, স্যার কেমন আছেন স্যার, হাউ আর ইউ স্যার, হাই স্যার, হাউ আর ইউ। এর জন্য গ্রেটিংটা খুব ইম্পর্টেন্ট। তখন স্যারকে বলতে হবে হ্যালো স্যার, অথবা এক্সকিউজ মি স্যার, হাউ আর ইউ স্যার। বড় ভাই একজনকে বা কোনো ভাইয়ের সাথে কথা বললে হাউ আর ইউ ব্রো, হাউ আর ইউ ডিয়ার ব্রো। সিস্টার হলে হাউ আর ইউ ডিয়ার সিস, এইভাবে বলতে হবে, হাউ আর ইউ ডিয়ার সিস, এরকম বলতে হবে। এই যে গ্রেটিংটা কোথায় বলতে হবে, সরি, নাইস টু মিট ইউ, সি ইউ এগেইন, এই যে বলবেন, এইগুলো হচ্ছে গ্রেটিং, এগুলো দেখতে হবে। এই হাতে গোনা 4 থেকে 6টা বা 8-10টা গ্রেটিং সম্পর্কে আইডিয়া থাকলে আমার মনে হয় চলা যাবে। এগুলো আসলে এত বেশি কঠিন না, যেভাবে আমরা এগুলাকে কঠিন বানাই, যেভাবে আমরা এগুলাকে কঠিন দৃষ্টিকোণ থেকে দেখি, এইভাবে কঠিন না। প্রত্যেকে আমার দৃষ্টিকোণ থেকে আমার যতটুকু মনে হয়, বাস্তবিক পক্ষেও তা শতভাগ সঠিক বলে মনে করি। দাখিল বা এসএসসি পর্যন্ত যে বা যারা পড়েছে বা পড়ছে বা এখনও পড়ছে বা পড়ালেখা এখন বাদ দিয়ে দিছে, ইংলিশ শিখতে আগ্রহ, তারা বেশি কিছু লাগবে না। এই যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, ভয়েস, আর্টিকেল, লিঙ্কিং ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, মডেল ভার্ব, ইনফিনিটিভ, কোয়েশ্চন মার্কার, দেয়ার এবং গ্রেটিং, এই যে কয়েকটা আমি টপিক বললাম, এই কয়েকটা টপিকে যদি নোট করে 1 মাস লেখাপড়া করে, 1 মাস যদি সে চেষ্টা করে, কিছু যদি গল্প পড়ে, আমার ওই যে বললাম 320টা ভার্বকে নিয়ে আমি একটা গল্প তৈরি করেছি, সেই গল্পটা আমি আপলোড করতে পারছি না সময়ের অভাবে। এরকম কয়েকটা গল্প পড়ে ফেললে, আর এরকম প্রত্যেকটা টপিকের সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করলে, বিশেষ করে টেন্সের উপর বেশি গুরুত্ব দিলে, আমার মনে হয় 1 মাসই যথেষ্ট। অনেক প্রতিষ্ঠান 2 মাস 3 মাস কোর্স করায়, স্পোকেন কোর্স, তারপরে ফাউন্ডেশন কোর্স। এই যেগুলো বললাম, এগুলা যদি কেউ ধরে ধরে যদি প্র্যাকটিস করে, তাহলে ওই সমস্ত 2 মাসের 3 মাসের কোর্স বগাস, এগুলা করার কোনো প্রয়োজন নাই। সরাসরি এই সমস্ত এগুলা এই আইডিয়াটি নিয়ে বা প্র্যাকটিস করার পরে সরাসরি কেউ চাইলে আইএলসও করতে পারবে। আবার কেউ যদি আইএলসে থাকে, সে যদি পারে না, তার স্পিকিং ডেভেলপ হচ্ছে না, রাইটিং ডেভেলপ হচ্ছে না, তখন সে যদি এগুলোর উপরে জোর দেয়, তাহলে তার অটোমেটিক এগুলো চলে আসবে। আর রিডিং এবং এই লিসেনিংয়ের ব্যাপারটা আলাদা, শুনতে শুনতে লিসেনিংটা চলে আসবে। আর রিডিং পড়তে হলে বা রিডিংয়ে ভালো কিছু করতে হলে অবশ্যই রিডিং পড়তে হবে অনেক বেশি, এবং টপ লেভেলের ওয়ার্ড সম্পর্কেও ধারণা রাখতে হবে। আমি কিন্তু ওইগুলো নিয়ে কথা বলছি না, আমি বলছি শুধু স্পিকিং, কীভাবে স্পিকিং এবং স্পোকেন কোর্স যেভাবেই কমপ্লিট করানো হয়, সেভাবে আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। এবং যে কেউ চাইলে এই কয়েকটা টপিককে নিয়ে প্র্যাকটিস করলে, কয়েকদিন 1 মাস প্র্যাকটিস করলে, 3 থেকে 4 ঘন্টা সময় ইউটিলাইজ করলে এভরিডে, আমার দৃঢ় বিশ্বাস সে সফলকাম হবে।